শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, ফের হাইকোর্টে ভৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরো একবার জানিয়ে রাখি, ফের হাইকোর্টে ভৎসনার মুখে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাথমিক দুর্নীতি মামলায় ইডি তদন্তের গতি নিয়ে প্রশ্ন। ইডির তদন্তের গতি নিয়ে অসন্তুষ্ট বিচারপতি অমৃতা সিনহা। 2019-এর তদন্ত শুরু হলেও 2024-এ তদন্ত শেষ হয়নি। সরাসরি চলে যাব, অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে, অর্ণবের সঙ্গে কথা বলবো। অর্ণব, ফের একবার আদালতে ভৎসিত ইডি, এবং ঠিক কেন ভৎসিত, কি হলো সওয়াল জবাবে আজ আদালতে? দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে 2019 সালে, আর এই সময়কালটা 2024-এর ফেব্রুয়ারি মাস। বিচারপতি অমৃতা সিনহা বলছেন, ইডি যে তদন্তের মোমেন্টাম বা গতিবেগ নিয়ে এগিয়ে যাচ্ছে তাতে সবাই ছাড়া পেয়ে যাবে, এখানে নতুন করে ইডি তদন্তে আর কিছু পাবে না। এবং ইডির তদন্তের এই গতি কেন, সেই নিয়েও বিচারপতি অমৃতা সিনহা সরব হন। এক্ষেত্রে ইডির তরফে যুক্তি দেওয়া হয় যে বেশ কিছু নতুন সম্পত্তির খোঁজ পাওয়া গেছে, নতুন করে আর কোনো সম্পত্তি রয়েছে কিনা সেটাও তারা খোঁজ খবর করছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা সুজয় কৃষ্ণ ভদ্র, তার গলার নমুনা নেওয়া হয়েছে, সেটা দিল্লিতে রয়েছে। সেই রিপোর্ট আসা পর্যন্ত তারা অপেক্ষা করছে, এবং সেই রিপোর্টটা এলে ভয়েস স্যাম্পল ম্যাচ করে দেখার পর তারা আরও নতুন কিছু হদিশ পেতে পারে। এক্ষেত্রে আরও বিষয় ইডি অভিযোগ আকারে জানিয়েছে যে ইডি এই তদন্ত করতে গিয়ে বারবার মামলা মকদ্দমায় ফাঁসছে, অর্থাৎ এই নানা প্রতিকূলতার কারণে ইডির এই তদন্তের গতি স্লথ। বিচারপতি অমৃতা সিনহা কার্যত এটা বুঝিয়ে দেন তদন্তের যে গতি হচ্ছে তাতে বাজেয়াপ্ত করতে এত সময় লাগছে কেন। অর্থাৎ মাসখানেক আগে ইডি একটা কম্প্রিহেন্সিভ ইডি এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের রিপোর্ট দেয় ডিসেম্বর মাসে, এবং সেই রিপোর্টে ইডি যে যে তথ্য দেয় সেটা একেবারে গোপনীয়তার সঙ্গে মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহাকে দেওয়া হয়। শুধুমাত্র কোনো পক্ষ এটা জানে না, একমাত্র ইডি জানে আর বিচারপতি জানেন। অর্থাৎ ওই রিপোর্টে তাহলে এমন কিছু দস্তাবেজ রয়েছে, নথি রয়েছে, যে ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুটো বাড়ি ইতিমধ্যে ইডি বাজেয়াপ্ত করেছে, সেটা লিপস অ্যান্ড বাউন্ড সংক্রান্ত দুটো সম্পত্তি। এবং সেক্ষেত্রে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, তদন্তের অগ্রগতি কোথায়, কেন এত স্লথ গতি? কার্যত যে রিপোর্ট ইডি দিয়েছিল সেই রিপোর্টেই তাহলে এমন কিছু ডকুমেন্টস রয়েছে, ইডি চাইলে আরও দ্রুত পদক্ষেপ করতে পারত। ইডির এই পদক্ষেপ নাই বলেই আজ বিচারপতি সিনহা ইডির ওপর আদালতের অসন্তোষ ব্যক্ত করেন। পাশাপাশি এটাও জানান যে এতটা গতি কেন স্লো হবে, এত সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া কেন এত সময় লাগবে, এবং ইডি কি ভেবেছিল এই ধরনের নিয়োগ দুর্নীতির মামলায় তাদের তদন্তের পথটা মসৃণ হবে এবং তারা তত্তর করে এগিয়ে যাবে, কেউ কোনো বাধা দেবে না। এটা তো হয় না। কাজেই ইডি তদন্তের যে অগ্রগতি আদালতের সামনে আজ হাজির করেছে তাদের কাউন্সিলের মাধ্যমে, আদালত তাতে সন্তুষ্ট নয়, এবং ইডির তদন্ত নিয়ে এদিন আদালত তদন্তের গতি নিয়ে আদালত সমালোচনা করেছে। এবং একই সঙ্গে 94 জন 42,938 এই যে নিয়োগ প্যানেল ছিল 2016 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় 2014 টেটের ভিত্তিতে 94টা চাকরি আউট অফ প্যানেল হয়েছিল। এটা পর্ষদ হলফনামা দিয়ে 7ই ডিসেম্বর আদালতে দাবি করেছিল। এই 94 জনের জায়গায় কারা চাকরি পাবেন, অর্থাৎ এই 94 জন বাদ গেলে কারা চাকরি পাবেন, সে বিষয়ে রাজ্য সরকার এবং মূল মামলাকারীদের মধ্যে বৈঠকের পরামর্শ দেওয়া হয়েছিল। এই বৈঠক সম্ভব হয়নি। মূল মামলাকারীরা জানান রাজ্য এক্ষেত্রে আগ্রহ হারিয়েছে বা দেখায়নি, বা অন্য মামলা মোকদ্দমার কারণে তারা এই বৈঠক করতে এগিয়ে আসেনি। এই অবস্থায় এই 94 জনের তাদের মার্কস কত, কোন ডিভিশনটা তাদের কার কত মার্কস, এটা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে 2016 সালের রুল, সেই রুলের 8-এর 2 নম্বর উপধারা অনুযায়ী যেটা বর্ণিত রয়েছে সেই অনুযায়ী তাদের মার্কসটা ডিসক্লোজ করুক। এক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায় যেহেতু 8-2-এর পর 8-3, 4 এই পরপর ধাপগুলো আসার পর ফাইনালি প্যানেল প্রস্তুত হয়, প্যানেলটার উপর যেহেতু স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ, এখন বর্তমানে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে 2 সপ্তাহ পরে মামলা আসবে 11ই মার্চের কাছাকাছি। এই অবস্থায় প্রাথমিক শিক্ষা পর্ষদ নতুন করে কোনো ডকুমেন্ট দিতে পারবে না। যদি কেউ ডকুমেন্ট চায় আদালত তাদের কাছে হলফনামা চাক, তাই মূল মামলাকারীদের হলফনামা দেওয়ার কথা বলা হয়েছে। 94 জনের মার্কস ডিসক্লোজ নিয়ে কি চাইছে মামলাকারীরা, এবং তার ভিত্তিতে 12ই মার্চ ফের মামলা শুনানি হবে, সেখানে বিষয়টি সামনে আসবে। বেশ অর্ণব।
100 দিনের কাজে দুর্নীতির তদন্ত রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকে আমরা দেখছি ইডি অভিযান। প্রথমে সল্টলেকের ছবিটা আপনাদের দেখাবো। প্রিন্টার মেশিন আনা হয়, সল্টলেকের যে ছবি আপনারা দেখছেন প্রিন্টার আনা হয় এবং সকাল থেকেই তদন্ত চলছে। তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। সল্টলেকের যে ছবি, রাজ্যের একাধিক জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি, বিধাননগরেও তল্লাশি ইডি অভিযান। যে ছবি আপনারা দেখছেন বিধাননগরের ছবি দেখছেন। আমরা বলেওছি আর ওরা সেগুলো ওনার কাছেও মোস্ট প্রবাবলি এখন গেছে। চাকরির জন্য ওনাকে তো ওখান বহরমপুরে পোস্টেড, ওখানেই থাকতে হয়। জিজ্ঞাসাবাদ কিছু করেনি, ওরা সারা বাড়ি তোলপাড় করে সব কিছু সার্চ করলো, সার্চ করে কিছুই পায়নি। যেটা নিয়ে গেছে একটা বহুদিনের পুরনো আনইউজড ব্যাটারি ছাড়া ল্যাপটপ আর আমার ফোন। উনি 96 থেকে এই সার্ভিসে আছেন। কোনোরকম দুর্নীতি করতে পারে এটা আমাদের অন্তত বিশ্বাস না। বিধাননগরের পাশাপাশি একাধিক জেলায় ইডি অভিযান। যে ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদের বহরমপুরের ছবি, যেখানে ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্চয়ন পানের বাড়িতে তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি চলে যাব, প্রণব বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, প্রণবের সঙ্গে কথা বলবো। প্রণব, এই যে সঞ্চয়নের নাম ঠিক কোথা থেকে পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, লাস্ট আপডেট কি? দেখো, সঞ্চয়ন পান যে ডেপুটি ম্যাজিস্ট্রেট বহরমপুর মুর্শিদাবাদের প্রায় 3 বছর ধরে কিন্তু এখানে কর্মরত অবস্থায় রয়েছেন এবং বহরমপুরের বিষ্ণুপুরের বাড়িতে তিনি একটি বাড়িতে ভাড়া থাকেন। সেখানে সকাল 9টার সময়তেই ইডি আধিকারিকরা তার বাড়িতে ঢোকেন এবং কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো জায়গাটা ঘিরে ফেলা হয়। তারপরে কিন্তু তার বাড়িতে প্রায় 6 ঘন্টা ধরে তল্লাশি চালায় এবং মধ্যেখানে একটি প্রিন্টারও নিয়ে যায়। বেশ কিছু কাগজপত্র তারা প্রিন্ট করেও নিয়েছেন বলে কিন্তু সঞ্চয়নবাবু নিজেই জানিয়েছেন এবং তল্লাশি শেষে যখন বেরিয়ে যায় তারপর কিন্তু সঞ্চয়নবাবু যে দাবি করেছেন তার কাছ থেকে বেশ কিছু জিনিসপত্র জানতে চেয়েছিলেন 100 দিনের কাজের বিষয়ে। সেই সমস্ত জিনিসগুলো তাদেরকে সেই তথ্য তিনি দিয়েছেন। তবে এই মুর্শিদাবাদের কাজের ব্যাপার নয়, তিনি যেখানে আগে কাজ করতেন সেখানকার ব্যাপার নেই কিছু তথ্য চেয়েছিলেন, সেই সমস্ত তথ্য তিনি দিয়েছেন। এবং তিনি আগে কিন্তু ধনেখালি যে রয়েছে সেখানকার বিডিও ছিলেন। তবে সেটাই জানা যাচ্ছে যে ওখানকার কোনো কাজের ব্যাপারে 100 দিনের কাজের ব্যাপারে কিছু গরমিল রয়েছে, সেই সমস্ত ব্যাপারে হয়তো তথ্য জানার জন্যই কিন্তু তার বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং বেশ কিছু জিনিসপত্র কাগজপত্র প্রিন্ট আউট করে নিয়ে গিয়েছেন বলে তিনি দাবি করেছেন এবং তদন্তে পরবর্তীকালে সহযোগিতা করবেন বলেও কিন্তু দাবি করেছেন। ওনারা কিছু জিজ্ঞাসাবাদ ছিল, ওনারা জিজ্ঞেস করেছেন, যা যা জানতে চেয়েছেন আমি সম্পূর্ণ সহযোগিতা করেছি, সবকিছু বলেছি। ত্রিসীমানায় কোথাও দুর্নীতি আমার খুঁজে পাওয়া যাবে না। আমার কাছ থেকে কয়েক টাকায় খালি জিনিস জানতে চেয়েছেন, যার সঙ্গে রথীন্দ্রনাথদের কোনো সম্পর্ক নেই। আমি চিনিও না, আমার চেনার কোনো প্রশ্নও নেই। এই জেলা নিয়ে কোনো কিছু প্রশ্ন ওনাদের নেই। ওনার আমার কাছে একটা বিষয় নিয়ে জানতে চেয়েছিলেন, যা যা জানতে চেয়েছেন দিয়ে দিয়েছি। যদি উনি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার শাস্তির দাবি করছেন স্থানীয়রা। একটু লজ্জাজনক বিষয় যে আমাদের পাড়ায় এমন একজন মানুষ থাকেন যিনি দুর্নীতির সাথে যুক্ত। তো আমরা চাই যে এই রকম দুর্নীতিমূলক কাজগুলো, এত বড় একটা অনারেবল পোস্টে থেকে উনি যেটা করছেন আমাদের, এটা অপরাধমূলক কাজ, এটা আমরা মেনে নেব না। এটার জন্য একটা শাস্তির দরকার, যাতে আমাদের জেনারেশন বা আমাদের আগের জেনারেশন, পরের জেনারেশন, যে কোনো জেনারেশনই হোক না কেন, এই রকম কাজগুলো যেন না করে। মুর্শিদাবাদের পরে বা চন্দননগরের ছবিটা আপনাদের দেখাবো, কারণ নজরে থাকা সন্দীপ সাধুকার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দুপুর 12:30 নাগাদ ইডি আধিকারিকরা তার বাড়িতে পৌঁছে যান এবং সেখানে তল্লাশি অভিযান চালান। তারপরে 4:30 নাগাদ সন্দীপ সাধুকা তিনি বাড়িতে পৌঁছন এবং নজরে থাকা সন্দীপ সাধুকার বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সরাসরি চলে যাব, ওঙ্কার সরকার রয়েছে আমার সঙ্গে, ওঙ্কারের সঙ্গে কথা বলবো। ওঙ্কার, প্রায় 5.5 ঘন্টা ধরে তল্লাশি অভিযান, অন্যদিকে 1.5 ঘন্টা হয়েছে সন্দীপ সাধুকা তিনি বাড়িতে এসেছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি আপডেট এই মুহূর্তে? একদমই, দেখো, প্রায় 5.5 ঘন্টার বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিক তারা কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সন্দীপ সাধুকার বাড়িতে এবং বিকেল 4:30 নাগাদ সন্দীপ সাধুকা তিনি কিন্তু তার অফিস থেকে এসে পৌঁছেছেন এবং তার বাড়িতে যে তল্লাশি অভিযান, সেই তল্লাশি অভিযান যেমন চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক একই সঙ্গে তার বাড়ির কম্পাউন্ডের মধ্যে একটি তেল মিল ছিল, যে তেল মিলটা এখন চালানো হয় না, তবে তিনি গ্যারেজ হিসেবে ব্যবহার করেন যেটা দেখে মনে হচ্ছে। এবং এই গাড়ির এই গ্যারেজের ভেতরেই কিন্তু একটা নীল রঙের ব্র্যান্ড নিউ গাড়ি রাখা আছে, যেটা
কিন্তু সন্দীপ সাধুকারী, এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মনে করছেন। এবং সেই যে বাড়িটি রয়েছে, বাড়ির পাশে যে জায়গাটি রয়েছে তেলের মিল, সেই তেলের মিল কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, তার ভেতরে কি কি রয়েছে। এবং যেরকমভাবে দেখা যাচ্ছে যে এখানে সিআরপিএফ দিয়ে পুরোপুরি ঘিরে রাখা হয়েছে জায়গাটি, এবং এই পরিত্যক্ত যে তেলের মিল যেটা এখন চলে না, তার ভেতরে কিন্তু সন্দীপ সাধুকার একটি ব্র্যান্ড নিউ নীল রঙের গাড়ি রাখা আছে। সেইটা দেখতেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে যান, এবং সেখানে গিয়ে সেটাকে দেখার পর সেখানে আর অন্য কোনো নথি বা অন্য কোনো কিছু পাওয়া যায় কিনা সেই সমস্ত সম্পর্কে খতিয়ে দেখেন। এবং খতিয়ে দেখার পর এই মুহূর্তে ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তার বাড়ির ভেতরে প্রবেশ করেছেন, এবং 1.5 ঘন্টা ধরে সন্দীপ সাধুকা তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা চলছে যে এই যে 1,79,00,000 টাকার আর্থিক তছরূপ মানরেগা প্রকল্পে, তার পেছনে কি তিনি রয়েছেন নাকি তাকে সামনে রেখে অন্য কেউ তার জন্য লাভবান হয়েছেন, সেই সংক্রান্ত বিষয় সম্পর্কে জিজ্ঞাসাবাদ কিন্তু এই মুহূর্তে চলছে সন্দীপ সাধুকাকে। এবং 1.5 ঘন্টারও বেশি সময় কিন্তু ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, এবং এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। তমশ্রী, বেশ ওঙ্কার। সন্দীপদা কি করেন? উনি পঞ্চায়েত কি করেন? উনি পঞ্চায়েতের সচিব ছিলেন? চাকরি করে, চাকরি কোন পদে? কোন পঞ্চায়েত? এনেস হ্যাঁ, এনএস কোন পঞ্চায়েতে? ওই থানাকুল। খানাকুলে আছে এখন? আগে কোথায় ছিল? ওখানেই আছে, থানাকুলে। এখন তো থানাকুলে রয়েছে। খানাকুল কোন পঞ্চায়েতে চাকরি করেন? জগৎপুর। জগৎপুরে নির্মাণ সহায়ক তো? হ্যাঁ, হ্যাঁ। একটা দুর্নীতি হয়েছিল বলে অভিযোগ। তাহলে তো ওনার সাথে যোগাযোগ করতে হবে, আমি তো ওর ব্যাপারে কিছু জানি না, বলতে পারবো না। খড়গপুরে ছিলাম আমরা, আর 84-এ বাড়ি করে চলে এসেছি। ছেলে তো চাকরি পেয়েছে, এইটা মারা গেছে, তার আগে পেয়েছে। ধনেখালি একটা পঞ্চায়েতে ছিল তো? হ্যাঁ, রোজ যায় পঞ্চায়েতে, যায় রোজ? হ্যাঁ হ্যাঁ, চাকরি বেরিয়ে গেছে তো। এই ছবিটা মনে পড়ছে 5ই জানুয়ারির ছবি, যেখানে সরবেরিয়ায় পুলিশকে না জানিয়ে ইডি আধিকারিকরা তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। আজও একটা ছবি ধরা পড়লো, তড়িঘড়ি নির্দেশে অপ্রস্তুত ইডি আচমকায় তল্লাশিতে গিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে পৌঁছলেন, সেখানে সেই পরিবারকে বিব্রত করলেন ইডি আধিকারিকরা। দেখাবো একটা বিরতির পর, দেখতে থাকুন জেলা থেকে। বিরতিতে যাওয়ার আগে যেমনটা বলছিলাম যে তড়িঘড়ি নির্দেশে অপ্রস্তুত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আচমকায় তল্লাশিতে গিয়ে বিব্রত করলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, এবং যে সন্দীপ সাধুকার বাড়িতে তার যাওয়ার কথা ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের, সেখানে না গিয়ে গেলেন ক্যান্সার আক্রান্ত সন্দীপ সাধুকার বাড়িতে। আর বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর সময় ভুল ধরা পড়ে। নামটাও আলাদা, স্পেলিংও আলাদা। নামটাই তো ম্যাচ হচ্ছে না। বাবারও অসুস্থ তো রয়েছে, ট্রিটমেন্ট চলছে, তো সব কিছু একটু ঠিক হলে আমরাও চেষ্টা করব যাতে ইডি ডিপার্টমেন্ট যেভাবে আমাদের হ্যারাস করে গেল, মান সম্মান নিয়ে খেলে গেল যেভাবে, তো আমরা প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে চেষ্টা করব তাদের বিরুদ্ধে, যাতে এইভাবে মানহানি নিয়ে যাতে না খেলা হয়। এই ভুল গঠিত কাজ, এর জন্য দায়ী তদন্তকারী অফিসার। আরো সতর্ক অবলম্বন করা উচিত মত অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার। যার বাড়িতে যায় তার নাম থাকলে হবে না, তার বাবার নাম এবং সেই বাবার নামের সাথে অ্যাড্রেস প্লাস আশেপাশে বাড়ির লোকেদের একটু জিজ্ঞাসা করতে হয় এই সেই ব্যক্তি কিনা। এখন একটা জানতে হবে যে ইডি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যারা আছে তাদের মধ্যে কিন্তু 85% হচ্ছে IRS অফিসার। IRS যদি নাম ভুল হয়ে থাকে এটা কিন্তু একটা গর্হিত কাজ, এটা ওনাদের কিন্তু আরো স্ক্রুটিনাইজ করে একটা বাড়িতে যাওয়া মানে আশেপাশের মানুষ খুব অপমান করবে তাদের। এই তো ইডি এসেছিল, তাদের সম্মানহানি হচ্ছে। গ্রামের চৌকিদারকে দিয়ে তো আর এটা ইনকোয়ারি করতে হচ্ছে না বা এক্সিকিউট করা হচ্ছে না। যে ব্যক্তি যে ইনকোয়ারি করেছে, যে তদন্তকারী অফিসার, হি উইল বি সলিডলি রেসপন্সিবল। আরো অনেক সতর্কতা অবলম্বন করে কিন্তু করা উচিত কাজ। রাজনৈতিক স্বার্থে বিনা প্রস্তুতিতে অভিযানে নেমেছে বলে ভুল ঠিকানায় পৌঁছেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তোপ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। বিনা প্রস্তুতিতে রাজনৈতিক স্বার্থে রাজনৈতিক নির্দেশে নামলে এ ধরনের প্রচুর উল্টোপাল্টা ঘটনা ঘটবে, অসঙ্গতি থাকবে, দিনের শেষে কিছু পাওয়া যাবে না, গালগল্প হবে। ইডি সিবিআই অফিসাররা কি করবেন? তাদের এখন বিজেপির মণ্ডলের নেতাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষও বলছেন ভুল করেছে ইডি, ক্ষমা চাওয়া উচিত। না, এটা যদি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে ভুল কাজ হয়েছে, এটা হওয়া উচিত নয়। এত চোর একই নামের ভুল যেখানে যাচ্ছে, যে নেতা সবার বাড়িতে রেড হতে পারে, সবার নাম লিস্টে আছে, সেই জন্য হয়তো ভুল করেছে।
আর ভুল করাটা ঠিক না, ইনফরমেশন নিয়ে যাওয়া উচিত, নাহলে ওরাও যেমন ভুল প্রমাণিত হবে। টাকা নেই পয়সা নেই যাচ্ছে, এটা নিঃসন্দেহে ক্ষমা চাওয়া উচিত ওদের। হুঙ্কারের পরে হানায় প্রশ্ন, কারণ গতকাল দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তারপরেই অ্যাকশন হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। আর অ্যাকশন হুঁশিয়ারির পর এরপর আজ সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, বিভিন্ন জায়গায় 100 দিনের কাজে দুর্নীতি নিয়ে তদন্তে ইডি তল্লাশি চালায় রাজ্য জুড়ে। শুভেন্দুর দিল্লি থেকে ফিরতেই ইডি তৎপরতার অভিযোগে সরব তৃণমূল। কাল লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতা অমিত শাহের সঙ্গে দেখা করে হুঙ্কার দিলেন যে দেখুন কি হয়। তারপরেই আবার এজেন্সি সক্রিয়তা, তারা যে বিজেপির বাড়ির লাঠিয়াল, এ তো বোঝাই যাচ্ছে যে ভুয়ো জব কার্ড। এই কেলেঙ্কারিতে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কত এগিয়ে, সেখানে এজেন্সি যাচ্ছে না, ভোট এগিয়ে আসছে, নিজেদের লড়ার মুরদ নেই, সংগঠন নেই, উন্নয়ন নেই। তারা হয়রানি করার জন্য, কলুষিত করার জন্য, নেগেটিভ প্রচার করার জন্য বিজেপির কথায় এটা রাজনৈতিক ষড়যন্ত্রে এসব কাজ করছে। গতকাল প্রধানমন্ত্রী অন দ্য ফ্লোর অফ দি লোকসভা তিনি কালকে বলেছেন এজেন্সির উপরে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, ইন্টারফেয়ার করি না, কিন্তু আমি সমস্ত চোরেদেরকে আইন অনুযায়ী শাস্তি হোক চাই, এটা প্রধানমন্ত্রী বলেছেন। এবং আমি যার টাকা চুরি করেছেন আমি উসুল মানে আদায় করাবো। 100 দিনের কাজ নিয়ে বিডিওদের করা এফআইআর পুলিশ ব্যবস্থা না নেওয়ার জন্য আজকে স্বাভাবিকভাবে আইন অনুযায়ী ইডি এটাতে ঢুকে পড়েছে এবং এর মধ্যে আমাদের কোনো রোল নেই। আর আমার যদি এতই প্রভাব থাকতো তাহলে আমি জনস্বার্থের মামলা হাইকোর্টে করতাম না। টাকা হাতাতে ব্ল্যাকমেল, হ্যাঁ ঠিকই শুনছেন, টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে ছক, ধৃত শিক্ষিকা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, টাকা হাতাতে প্রেমিকের সঙ্গে ছক, প্রেমিক ও বান্ধবীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও তুলে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে ধৃত শিক্ষিকা। নরেন্দ্রপুরের ঘটনা, সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের থেকে জানবো অর্পণ ঠিক কিভাবে ব্ল্যাকমেল করা হয়েছিল, কি উঠে আসছে? দেখো, প্রেমিকের সঙ্গে বান্ধবীর ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সে তোলে, এরপরেই সেই ভিডিও দেখিয়ে তার বান্ধবীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা, যেটা জানা গিয়েছে 20 লক্ষ টাকা প্রথমে নেওয়া হয়, এরপরেই সোনার গহনা এবং তার সঙ্গে আবারও টাকার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছিল। এবং এরপরেই নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন ওই নির্যাতিতা। তদন্তে নেমে এই প্রেমিককে গ্রেপ্তার করেছে এবং তার সঙ্গে এই যে মহিলা যিনি এই ভিডিও তুলেছিলেন তাকেও গ্রেপ্তার করেছে। এরপরেই বারুইপুর আদালতে তাকে পেশ করা হয়, তার জেল হেফাজত হয়েছে। এই ঘটনায় যেটা পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল যে বাড়িতে ডেকে সেখানে খাওয়া দাওয়ার পর তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও সে তোলে, এরপরেই তাকে একাধিকবার বিভিন্নভাবে আর্থিক প্রতারণা করা হয়েছে, অর্থাৎ টাকার চাপ দেওয়া হয়েছে, সেখান থেকে টাকা নেওয়া হয়েছে, তারপরেও আবার তাকে টাকার জন্য চাপ দিয়ে বিভিন্ন সময় তাকে ফোন করা হতো। অবশেষে সে থানায় অভিযোগ দায়ের করেন এবং এরপরেই এই অভিযোগ পাওয়ার পরেই প্রেমিক এবং তার বান্ধবীকে গ্রেপ্তার করেছে। তাদের দুজনকেই আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন। বেশ, পুরুলিয়ার দিকে নজর রাখবো, কারণ ছুটি পেতে খুন, পুরুলিয়ায় ক্লাস 1-এর পড়ুয়াকে খুন। আর যে খুন করেছে সে ক্লাস 8-এর মানে 8ম শ্রেণীর ছাত্র। ভাবতে পাচ্ছেন, ছুটি পাওয়ার জন্য ক্লাস 1-এর পড়ুয়াকে খুন এবং খুন করেছে 8ম শ্রেণীর ছাত্র। তাকে গ্রেফতার করার পর সে স্বীকারও করেছে যে সে ওই ক্লাস 1-এর ছাত্রকে খুন করেছে। সরাসরি চলে যাব, ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে, ইন্দ্রজিতের কাছে যাবো। ইন্দ্রজিৎ, একটা বিষয় একটু জানতে চাইবো যে এই যে 8ম শ্রেণীর একটা ছাত্রের মাথায় এই রকম খুনের ভাবনা চিন্তা আসাটা তো একেবারেই স্বাভাবিক নয়। তার পরিবার, মানে সে কোথায় থাকে, কিভাবে মানুষ হয়েছে, সেই ব্যাপারে কিছু আপডেট জানা গেছে? মানে কেন এই রকমটা তার মাথায় আসলো? দেখো তমস্বী, এর উত্তর কিন্তু পুলিশও পায়নি, সাধারণ মানুষও পায়নি এবং স্কুল কর্তৃপক্ষ পায়নি। তার কারণ
সে যে ছুটির কারণে খুন করতে পারবে এটাতে সবাই অবাক হয়ে গেছে, কিন্তু পুলিশের কাছে সে নিজে স্বীকার করেছে যে ছুটির কারণেই একেবারেই ক্লাস 1-এর একটি ছাত্রকে সে খুন করেছে তারই স্কুলের, এবং এই স্বীকারোক্তি সে পুলিশের কাছে দিয়েছে। এবং যে ঘটনা ঘটেছে তাতে সত্যি অবাক করে দেওয়ার মতো। সে কেন এরকম করলো তা আমরা পরিবার সূত্রে যেটা জানতে পেরেছি যে সে পড়াশুনোতে তার একেবারেই মন ছিল না, সে বাড়ি ফিরতে চাইতো এবং 8 দিন আগেই সে স্কুলে আসে এবং সেই স্কুলে একেবারেই আবার বাড়ি ফেরার বায়না করে, এবং সে যে বাড়ি ফেরার জন্য এরকম একটা কাণ্ড করবে বা এরকম একটা অপরাধ করবে সেটা সত্যি সবাইকে অবাক করে দিয়েছে। এবং পরিকল্পিতভাবে ছেলেটিকে স্কুল চকলেট দেওয়ার নাম করে প্রায় 800 মিটার দূরে পুকুরে নিয়ে গিয়ে সে খুন করেছে এবং স্বীকার করেছে। তমশ্রী। বেশ ইন্দ্রজিৎ, আমরা এই ঘটনাটার উপর বেশ করে একটা স্পেসিফিক কেস স্টার্ট করি এবং যখন আমরা এটার ইনভেস্টিগেশন নামি তখন জানা যায় যে ওই ক্লাস 8-এর একজন ছাত্র এর মধ্যে যুক্ত আছে বা এই খুনটা করেছে। তখন আমরা ইনভেস্টিগেশন নেমে তাকে আটক করি, তাকে ইন্টারোগেট করলে সে কনফেস করে। ছেলেটি যেটা কনফেস করেছে যে ওদের একটা ছুটির পাওয়ার ব্যাপার ছিল, ও ভেবেছিল যে কেউ মারা গেলে ছুটি পাওয়া যাবে। এটা অ্যাপারেন্টলি আমাদের কাছে ও স্বীকার করেছে, আমরা ব্যাপারটা ভেরিফাই করছি। আদিবাসীদের নিয়ে চিরকাল আন্দোলন চালিয়ে এসেছে বিভিন্ন রাজনৈতিক দল। 24-এর লোকসভা ভোট আর তার আগে একবার দেখার চেষ্টা কেমন আছেন এ রাজ্যের আদিবাসীরা। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পানীয় জল, মাথা গোজার ঠাঁই কি আছে নাকি সবটাই প্রচার? আজ দেখাবো জঙ্গলমহলের 2 জেলার আদিবাসীদের স্বাস্থ্যের হাল কেমন। দেখুন। জঙ্গলমহল নামটা শুনলেই অনেকের মাথায় আসে মাওবাদী আন্দোলন। ঝাড়গ্রাম, শালবনী, লালগড়ের ঘন জঙ্গল, আদিবাসীদের গ্রাম, আধুনিকতার ছোঁয়া থেকে দূরে, উন্নয়ন থেকেও দূরে। বড় কোনো অসুখ করলে রোগীকে নিয়ে একসময় ছুটতে হতো মেদিনীপুর কিংবা কলকাতা। রাজ্য সরকারের উদ্যোগে সেই ছবি বদলেছে। ঝাড়গ্রাম জেলায় 3টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে তৃণমূল সরকার, তৈরি করেছে মেডিকেল কলেজ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও ঢেলে সাজানো হয়েছে। এখন ঝাড়গ্রামের সরকারি হাসপাতালেই হচ্ছে জটিল অপারেশন। ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ডায়ালিসিস সবই হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা তো আছেই। স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালেও পেয়েছে চিকিৎসা। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ, পুরো আমার অপারেশনে যা খরচ হয়েছে আর এখানে খাওয়া দাওয়া সব ফ্রি, জাস্ট অপারেশন হওয়ার পরে যা ওষুধ কেনা হয়েছে আর কি। যে অল্প সংখ্যক মানুষ গুরুতর অসুস্থ হন তাদের চিকিৎসা ঝাড়গ্রাম হসপিটালেই হয়ে যায়। আমরা সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড করতে বলি, কাজে লাগবে। জঙ্গল এলাকায় বসবাস, প্রত্যন্ত গ্রাম, আয়ও কম। স্থানীয়দের দাবি চিকিৎসা করাতে অনেক আদিবাসীকেই একসময় জমি বিক্রি করতে হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সৌজন্যে সেই ছবি বদলেছে। খুব কষ্ট পেয়েছি। আমাদের তখন চিকিৎসার জন্য ভিটে মাটি কোনো কিছু জিনিস বিক্রি করার বিনিময়ে আমাদেরকে চিকিৎসা করতে হতো। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বর্তমান এখন হয়েছে, আমরা এখন খুবই উপকৃত। হ্যাঁ, আমরা পেয়েছি। আমার অ্যাপেন্ডিক্স হয়েছিল, আমার নিজের মাই। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, হসপিটালের মাধ্যমে আমি অনেকটাই সুবিধা পেয়েছি আর কি। সাধারণ মানুষের যারা দিন আনা দিন খায় ওদের পক্ষে অনেকটা ভালো হয়েছে। ঝাড়গ্রামের পাশেই ঝাড়খণ্ড, আদিবাসী প্রধান প্রতিবেশী রাজ্য। সেখানকার অনেকেই ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এটাও আদিবাসী প্রধান এলাকা। জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি এখানকার গ্রামে গ্রামে বসে স্বাস্থ্য শিবির। সাধারণের অভাব অভিযোগ শুনতে জনসংযোগ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। চটজলদি সমস্যার সমাধানও করছেন সরকারি আধিকারিকরা। সেই কর্মসূচিতেই শালবনীর গ্রামের স্বাস্থ্য শিবির জেলা প্রশাসনের। আমাদের মেডিকেল ক্যাম্প চলছে, সেখানে ডক্টরস আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের টিম থাকবে। যারা যদি ডকুমেন্টস নিয়ে কিছু ইস্যু আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, সেখানে পার্সোনালি ভিজিট করতে হবে, মানুষের কথা শুনতে হবে, যত পসিবল আছে সেটা ইমিডিয়েটলি সমাধান করতে হবে। রাজু সিং এবং শোভন দাস,